চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক রেজানুজ্জামান রাজীব। রেজানুজ্জামান রাজীব, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিষয়গুলো আসলে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, ভেন্যু ইস্যু, ভারতের বাড়তি সুবিধা, সেসব কিছুকে একপাশে রেখে একটু কি বেশি ইনজাস্টিস বাকি দলগুলোর জন্য হয়ে যাচ্ছে? কারণ চারজন পেসার নিয়ে, চারজন স্পিনারকে নিয়ে খেলার বিলাসিতা ভারত দেখাতে পারছে, যেখানে অন্য দলগুলোকে ভাবতে হচ্ছে রাওয়ালপিন্ডি কিংবা লাহোরের উইকেট, সেখানে তাদের পেসারদের নিয়েও দল সাজাতে হচ্ছে। দল তো 15 জনের, ইনজাস্টিসটা একটু বেশি হয়ে গেল কি? এটা ভারত স্বীকার করুক আর না করুক, পুরো বিশ্ব সেটা জানে এবং সেটা মানে। ভারত অ্যাডভান্টেজ পেয়েছে, দুবাইয়ে থাকা খাওয়া, এক জায়গায় খেলা, এক ভেন্যুতে সবকিছু জেনে যাওয়া, সব প্র্যাকটিস করা, সেগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতকে আসলে কৃতিত্ব দিতে হবে। তাদের যে টিমের যে ডেপথ, স্ট্রেংথ, সেটা আসলে অন্য অনেকের চেয়ে বেশি। এখন আপনি এই দলটাই যদি এই 15 জনই ভারত পাকিস্তানে যে খেলতো, আপনি একটা ধরেন হাইপোথেটিক্যালি, তাহলে কি খারাপ খেলতো? ভারতের পেস বোলার মোহাম্মদ শামি 9 উইকেট পেয়েছেন। জাসপ্রীত বুমরার অভাব কিন্তু তারা খুব বুঝতে পারেনি। মানে সুতরাং ভারতকে কৃতিত্ব দিতে হবে, কিন্তু তারা অ্যাডভান্টেজ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে, এটাও মানতে হবে বা স্বীকার করতে হবে। মোহাম্মদ শামি যেটা স্বীকার করেছেন, ভারতের আর কেউ সেই সৎসাহসটা দেখাননি। আমার কাছে মনে হয় যে সেই জায়গাটায় ভারত এগিয়ে আছে এবং অ্যাডভান্টেজ পেয়েছে। নিঃসন্দেহে অ্যাডভান্টেজের বিষয়টা তো আছেই, কিন্তু আপনি যে ডেপথের কথা বললেন কিংবা সবকিছুর পেছনেই তো আসলে এত যে সুযোগ সুবিধা ভারত পেল, সেটার পেছনে তো আন্তর্জাতিক রাজনীতিটা মূলত এখানে দায়ী, এবং সেই রাজনীতিটা ভবিষ্যতে পাকিস্তানকে আয়োজক দেশ হিসেবে পিছিয়ে দিল কিনা। কারণ একেবারে সাউথ আফ্রিকান ক্রিকেটার থেকে শুরু করে অস্ট্রেলিয়ানরা সবাই আসলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, সাবেক ক্রিকেটার যারা রয়েছেন তারা বিষয়গুলো নিয়ে কথা বলছেন। ভবিষ্যতে যদি পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে এবং দুই দেশের সম্পর্ক যদি ভালো না হয়, সেক্ষেত্রে আইসিসি কি সেই ধরনের কোনো পথে হাঁটবে কিনা যে পাকিস্তানে আর টুর্নামেন্ট আয়োজন করা যাবে না? সেটা তো আরেকটু দীর্ঘমেয়াদী প্রশ্ন, এখনই বলা যাবে না। কিন্তু দুই দল একটা মধ্যবর্তী পন্থায় কিন্তু গিয়েছে। আপনি জানেন যে আহ, ভারতেও আইসিসি যে টুর্নামেন্ট গুলো হবে, সেখানেও কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ গুলো কিন্তু ভারতে হবে না, একটা নিরপেক্ষ ভেন্যুতে হবে। দুই দেশের জন্যই একই নিয়ম এখন এই মুহূর্তে অন্তত হচ্ছে। 2030 সাল পর্যন্ত যদি আমি বলি, তার পরবর্তীতে টুর্নামেন্ট পাকিস্তানে হবে কি হবে না সেটা সময় বলবে না। কিন্তু আমার মনে হয় যে এবারে টুর্নামেন্ট পাকিস্তান সফলভাবে আয়োজন করেছে, সেটা হবে। এবং এই দুই দেশের একে অপরের দেশে না যাওয়ার পেছনে আসলে দুই ক্রিকেট বোর্ডের চেয়ে, ক্রিকেটারদের চেয়েও আসলে দেশটার সরকার এবং দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি আসলে সবচেয়ে বড় দায়ী। ক্রিকেট সেখানে একটা খুবই গৌণ ভূমিকা পালন করে। দুই দেশের আসলে লক্ষ্য, উদ্দেশ্য এবং রাজনৈতিক চিন্তাটা আসলে আমার মনে হয় বদল হওয়াটা খুব জরুরি, বিশেষ করে ভারতের। নিঃসন্দেহে সেই ক্ষেত্রে আসলে ক্রিকেট সবাইকে এক করার কথা বলে, কিন্তু আলটিমেটলি দুই দেশের যে বৈরী সম্পর্ক, সেখানে হয়তো বা ক্রিকেটও হার মেনে যায়। একেবারে মাঠের লড়াই বিষয়গুলো যদি বলি, আমরা দেখেছি যে রোহিত শর্মা অবসর নিয়ে নিতে পারেন এরকম একটা গুঞ্জন ফাইনালের পরেই ছিল, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত যদিও সেই জায়গা থেকে রোহিত নিজেই জানিয়েছেন যে অবসর নিচ্ছেন না। বিরাট কোহলি ভালো করতে পারেননি ফাইনালের দিনটাতে, বাট এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে যে তার খারাপ গেছে বিষয়টা তাও নয়, কিন্তু সেই লেভেলের ক্রিকেটার, অর্থাৎ আমরা দেখেছি যখন বিরাট কোহলি ক্রিকেটে ইন্ট্রোডিউস হচ্ছেন, কিংবা মহেন্দ্র সিং ধোনির মতন একজন ক্রিকেটার যখন ক্রিকেটে ইন্ট্রোডিউস হচ্ছেন, আগের টিমের অনেক লিজেন্ডরা কিন্তু অনেকটা ফিকে হয়ে যান। সেটা কি এই মুহূর্তে, এই দিনগুলোতে সেই বিষয়গুলো কি দেখা যায় কিনা? না, সেটা তো অবশ্যই। মানে ভারতের কথা যেটা বলছিলাম, যে একজনের পর একজন তারকার উত্থান ঘটে ভারতীয় টিমে। এবং আপনি রোহিত শর্মার কথা বলছিলেন, বিরাট কোহলির কথা বলছিলেন। তারা তো অলরেডি স্টার এবং তাদের একদম শেষের দিকে হয়তো বা, কিন্তু তারা এখনো যেভাবে খেলছে। কালকে রোহিত শর্মা, আপনি মনে করেন যে বিদায় নেবে নেবে বলছিলাম, আমরা ধারণা করছিলাম, তিনি কালকে যে ইনিংসটা খেললেন। বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে যে সেঞ্চুরিটা করলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ইনিংসটা খেললেন, অসাধারণ। আমার কাছে মনে হয় যে এটা উদাহরণ। এবং তারা ভারতীয় দলটা আরেকটা বড় কারণ যে এই যে তাদের যে স্টার ভ্যালু এবং নতুন যারা আসছে তাদেরকে তারা খুব দ্রুত বরণ করে নিতে পারেন এবং তাদের সাথে মিশে যেতে পারেন। তাদের মধ্যে সেই স্টারডমটা মাঠে এবং টিম ড্রেসিং রুমে কাজ করে না।
যেটা অন্য অনেক দলে করে। বাংলাদেশেও হয়তো বা এই ব্যবধানটা আমরা দেখতে পাই যে আসলে সিনিয়র এবং জুনিয়র, স্টার এবং ইয়াং প্লেয়ারদের মধ্যে ব্যবধান, সেটা দেখা যায় না। কালকেও আমি দেখছিলাম যে আসলে ফাইনাল শেষে বিরাট কোহলি জুনিয়র প্লেয়ারদের সাথে যেভাবে কাঁধে হাত রেখে মাঠে হাঁটছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, তাতে প্রমাণ করে যে তার টিম বন্ডিং হিসেবে কতটা স্ট্রং তাদের, সেই জিনিসগুলো প্রমাণ করে। এবং আমার দৃষ্টিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনেকগুলো কারণে, একটা হলো যে অ্যাডভান্টেজের কথা আমরা বারবার বলেছি, টিম অ্যাডভান্টেজ পেয়েছে দুবাইতে খেলার পেছনে। আরো দুটো কারণ হলো যে তাদের চার স্পিনার মিলে 29 উইকেট নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে বরুণ চক্রবর্তীকে আসলে একদমই চিনতে পারেনি সবাই। আর তার কাছে মিস্ট্রি বোলার আমার কাছে মনে হয়েছে। 3 ম্যাচ খেলেছেন, 9 উইকেট নিয়েছেন, অবিশ্বাস্য। জাসপ্রীত বুমরার অভাবেও মোহাম্মদ শামি 9 উইকেট নিয়েছেন, সেটা একটা কারণ। বিরাট কোহলির ব্যাটিং এবং ভারতের ব্যাটিং ডেপথ, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ভারতকে আলাদা করেছে। এবং সেটা একদিনে কিন্তু হয়নি। তাদের ক্রিকেট কালচারে পরিবর্তন এসেছে, আইপিএল একটা একটা কারণ, কিন্তু ওভারঅল ক্রিকেট কালচারে পরিবর্তন এসেছে দেখে কিন্তু আইসিসি টুর্নামেন্ট গুলোতে নানা অ্যাডভান্টেজ নেয়ার পরও চ্যাম্পিয়ন হতে পারাটা কিন্তু আসলে একটা কৃতিত্ব। সেটা কিন্তু ভারত করে দেখাচ্ছে বারবার। আপনি কয়েক মাস আগেই টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা, 2023-এ ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠেছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। আমি বলবো যে ধারাবাহিকভাবে তারা আসলে আইসিসি টুর্নামেন্ট গুলোতে খুবই ভালো খেলছে। সেই ধারাবাহিকতা তো নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সত্যি। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে, তারা ফাইনাল নিয়মিত, তারা আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে। কিন্তু সেই হিসেবে নিউজিল্যান্ডের সাফল্য কি আন্তর্জাতিক অঙ্গনে একটু কমই? অর্থাৎ শেষ বেলায় গিয়ে কি, তীরে গিয়ে কি তাদের তরি ডুবছে বারবার? হ্যাঁ, সেটাই তো বললাম যে ভারতের সেই অভ্যাসটা হয়ে গেছে। সেটা নানা কারণে। নিউজিল্যান্ডের যে হয়নি তারা, নিউজিল্যান্ডও অনেকবার খুব কাছে গিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপটা তারা জিততে পেরেছে, কিন্তু বাকি কোনো টুর্নামেন্ট গুলোই কিন্তু আসলে জিততে পারছে না। বারবার তাদের আহ হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে। 19 ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই মনে আছে, তারপর এই ফাইনালটার কথাও বলতে পারি। সব মিলে অনেকগুলো আসলে খুব কাছে গিয়ে তারা হারছে। সেই জায়গাটায় একটা ব্রেক থ্রু তাদের প্রয়োজন। শুধু সেই ব্রেক থ্রুটা যদি পায়, তারা একটা বার যদি চ্যাম্পিয়ন হতে পারে এই ওয়ানডে কিংবা টি-20 লাল সাদা বলের ফর্মেটে, তাহলে হয়তো বা তাদেরকে আরেকটা স্টেজ তারা সামনে যাবে। সাউথ আফ্রিকা যে জায়গাটায় আসলে পারছে না, ফাইনাল পর্যন্ত যেতে পারছে না, কিংবা ফাইনালের খুব কাছে যেও পারছে না। আমার মনে হয় যে এই জিনিসটা আসলে লাক অ্যান্ড অভ্যাস দুটোই সংমিশ্রণ। নিউজিল্যান্ডের জন্য সেটা দুর্ভাগ্য ছাড়া আমি কিছুই বলবো না কালকের দিনের জন্য। জি, নিউজিল্যান্ডকেও এবারে টুর্নামেন্টের আগে থেকে বেশ সাউন্ড টিম বলা হচ্ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির তারা ওয়ান অফ দ্য ফেভারিট। এবং সেই নিউজিল্যান্ডের যারা ক্রিকেটাররা রয়েছেন বেশ ব্যালেন্সড একটা টিম মনে হয়েছে শুরু থেকে দেখেই। কিন্তু একেবারে ফাইনাল ম্যাচটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তার আগে বলা হচ্ছিল যে এই ম্যাচে যেই দলের স্পিনাররা জিতবে ম্যাচটাও সেই দলই জিতবে। আলটিমেটলি কি স্পিনারদের পারফরমেন্সই শেষ পর্যন্ত ফাইনালের ফলটা ডিসাইড করলো? সেটা যদি খালি চোখে বলেন, অবশ্যই তাই। ভারতের স্পিনাররা আসার আগ পর্যন্ত নিউজিল্যান্ড যেভাবে দাপুটে ব্যাটিং করছিল, স্পিনার আসার পর থেকেই মোড়টা ঘুরতে শুরু করে এবং একের পর এক উইকেট হারাতে থাকে। শুরুর দিকে উইলিয়াম, রাচিন রবীন্দ্র, এই উইকেট গুলো যখন পড়ে যায় তখনই কিন্তু তারা প্রেসারে পড়ে যায়। একসাথে প্রায় 3টা উইকেট খুব কাছাকাছি সময় পড়ে যায় সেই জায়গাটায়। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ম্যাট হেনরির অনুপস্থিতি নিউজিল্যান্ডকে আসলে দারুণভাবে ভুগিয়েছে। সেটা তার বোলিং এবং তার মোরাল এবং তার কনফিডেন্সের অভাবটা আসলে দলকে ভুগিয়েছে। সে যদি থাকতো, মোরালি আসলে অনেক আপারে অবস্থানে থাকতো নিউজিল্যান্ড, এবং ভারতও একটু হলেও প্রেসারে থাকতো। একদম ইনফর্ম বোলার। আপনি দেখেছেন যে মোহাম্মদ শামি কিন্তু এই দুবাই থেকেই 9 উইকেট, বারবার বলছি, তিনি কিন্তু পেস বোলার হয়েও উইকেট পেয়েছেন। সুতরাং ম্যাট হেনরি তিনিও 9 উইকেট পেয়েছেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। তাকে কিন্তু আসলে না পাওয়াটা আসলে নিউজিল্যান্ডের জন্য দুর্ভাগ্যের এবং বড় আঘাত আমার কাছে মনে হয়েছে। নিঃসন্দেহে একটা আলোচনা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়েছে। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের কাছ থেকেও একটা আলোচনা এসেছে যে ওয়ানডে ক্রিকেটের সঙ্গে আসলে খুব বেশি খেলা হচ্ছে না বলেই ব্যাটসম্যানরা স্পেশালি সেটার সাথে মানিয়ে নিতে পারছে না। এ প্রসঙ্গে আসলে বাংলাদেশের ইস্যুটাও সামনে আসবে। বাংলাদেশ একসময় ওয়ানডেতে বেশ ভালো দল, বাংলাদেশের প্রিয় ফরম্যাটটা ওয়ানডে, এরকম আলোচনাও আমরা শুনেছি।
সেরকমটা আসলে এখন দেখা যাচ্ছে না এই মুহূর্তে। ওয়ানডের ব্যাটিং যে সিস্টেমটা, ব্যাটিংয়ের যে পরিকল্পনাটা, যেটার এক্সিকিউশনটা, সেটা যেভাবে করার দরকার সেটা দলগুলো করতে পারছে কিনা। একটু বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নিয়েও আলোচনা করতে চাই যে তারাও আসলে এই ওয়ানডের সঙ্গে এখন মানিয়ে নিতে পারছে কিনা, যেটা আসলে 2 থেকে 3 বছর আগেও খুব দারুণ ছিল যে এই জায়গাটাতে বাংলাদেশ। বাংলাদেশকে আমি এই আলোচনায় আনাটা আসলে খুব অপ্রাসঙ্গিক মনে করি, কারণ বাংলাদেশ ওয়ানডে না, আপনি যদি এখন টি-20 নিয়ে কথা বলেন, টেস্ট নিয়ে কথা বলেন, বাংলাদেশকে মানিয়ে নিতে পারছে। যে কোনো একটা ফরম্যাট তো বাংলাদেশ খেলছে সারা বছরই, টি-20 বলি, ওয়ানডে বলি, টেস্টই বলি, কিন্তু বাংলাদেশ কোনো ফরম্যাট কি ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারছে? তবে বাংলাদেশটা আমার কাছে খুব অপ্রাসঙ্গিক মনে হয়। ওয়ার্ল্ড ক্রিকেটের কথা যদি আপনি বলেন যে ওয়ানডে কম হচ্ছে, সেটা নানা কারণেই কম হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বৃদ্ধির কারণে সময় কমে যাচ্ছে মানুষের জন্য খেলার, সিরিজে বাধ্যতামূলকভাবে টি-20 রাখছে দর্শক এবং ইনকামের জন্য, সেই কারণে ওয়ানডে কমে যাচ্ছে। আর তারপরেও তো ওয়ানডে টুর্নামেন্ট দুটো আইসিসির রয়েছে, প্রতি 2 বছর পর পর অন্তত একটা ওয়ার্ল্ড কাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি এখন থেকে হবে। সেই জায়গাটায় ওয়ানডে বিলুপ্ত প্রায় সেটা বলতে পারি না আমি, কিন্তু টি-20 খেলার কারণে মানুষের মধ্যে, ক্রিকেটারদের মধ্যে পেসটা বেড়েছে, অভ্যাসটা বেড়েছে। এখন আর বুঝে শুনে দেখে খেলার কথা নয়। এবং যে কারণে কালকেও ব্রেসওয়েলের কথা যদি আপনি দেখেন, যে তিনি এত আহ, কি বলে ধীর গতির ব্যাটিং করেছেন দেখেও আমরা প্রশ্ন করছি। সুতরাং ওয়ানডে ফরম্যাটের সেই পুরনো রূপ আমরা আসলে দেখতে চাই না, নিজেরাও চাই না। সব জায়গাতেই আসলে আমার কাছে মনে হয় যে ওয়ানডেটা পরিবর্তন হয়েছে সময়ের কারণে এবং পরিস্থিতির কারণে, ক্রিকেটারদের অভ্যাসের কারণে, টি-20-র কারণে। সেই জায়গাটাতে মেনে নিতেই হবে। এবং রানও বাড়ছে, আপনি 300 রান, 350 রান চেজ হচ্ছে, 400 রান হচ্ছে। আপনি ঢাকার ঘরোয়া ক্রিকেটের কথা বাংলাদেশ আনতে চাই না, কিন্তু তারপরেও ঘরোয়া ক্রিকেটও বাংলাদেশে কালকে 422 রান হয়েছে। সেই জায়গাটায় বলতেই হবে যে ওয়ানডেতে কিছুটা পরিবর্তন হয়েছে চরিত্রের, এটা ছাড়া আর কিছুই না। তবে ওয়ানডে বিলুপ্ত প্রায় কিংবা ব্যাটাররা মানিয়ে নিতে পারছে না, এটা আমি মানতে খুব একটা রাজি না। জি, ইন্ডিয়ার যেহেতু চ্যাম্পিয়ন হলো, তাদের ক্রিকেটটা নিয়েও একটু আলোচনা করতে চাই। তাদের ন্যাশনাল টিমে একটা পরিবর্তন নিশ্চয়ই সামনে আসতে যাচ্ছে। আমরা জানি যে রোহিত শর্মার সঙ্গে তাদের যে প্রধান নির্বাচক অজিত আগারকার, তিনি একটা মিটিংয়ে বসতে যাচ্ছেন শিগগিরই, যে তার ভবিষ্যৎ নিয়ে আসলে তিনি কি ভাবছেন। কারণ পরবর্তী ওয়ানডে ওয়ার্ল্ড কাপ নিয়ে টিমগুলো এরই মধ্যে ভাবতে শুরু করেছে। সেই জায়গায় ভারতের যে সিনিয়র ক্রিকেটাররা রয়েছে, তাদের ভবিষ্যৎটা তাহলে কোন দিকে যাবে? যদিও তারা ভালো পারফর্মার স্টিল নাও, কিন্তু তারপরেও নতুন করে ভারতীয় দলে কোনো পরিবর্তন আসবে কিনা আপনি যেটা বলছিলেন যে তারা বেশ ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে আইসিসি ইভেন্টগুলোতে, সেক্ষেত্রে পরিবর্তিত ভারত যদি আলটিমেটলি পরিবর্তনটা আসেও, ধরা যাক যে বিরাট কোহলি, রোহিত শর্মার মতন বা তাদের জেনারেশনের ক্রিকেটাররা কেউ থাকছেন না পরবর্তী ওয়ার্ল্ড কাপে, সেক্ষেত্রে এই ইন্ডিয়ার সম্ভাবনা কতটা বেঁচে থাকে, বিশেষ করে তাদের যে জয়ের যে ধারাবাহিকতা সেই অনুযায়ী? আহ, এক কথা যদি বলে, অবশ্যই বেঁচে থাকবে। ভারতের ব্যাটিং ক্রিকেটারদের স্ট্রেংথ, সেটা অবিশ্বাস্য, মানে অনেক অনেক অনেক, মানে সেটা একটা দুটো তিনটে দল পর্যন্ত আমার ধারণা এই স্ট্যান্ডার্ডের টিম করা সম্ভব। আর ভারতে এই যে বেঁচে থাকে, যে বলছি যে তাদের ক্রিকেটাররা ধারাবাহিক থাকতে থাকতে বিদায় নেয়, তার উদাহরণটা একটু বলি। যে গত বছর জুলাই যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, ভারত চ্যাম্পিয়ন হলো, আমার আমার সৌভাগ্য হয়েছিল যে আমি উপস্থিত ছিলাম সেই ফাইনালে। ফাইনাল শেষে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাথে আমি দেখেছি যে ফাইনাল শেষে পুরস্কার বিতরণী শেষে ড্রেসিং রুমে জয় শাহ, অজিত আগারকার এবং রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে একটা দীর্ঘ মিটিং হয়েছে। তারপরে তারা প্রেস কনফারেন্সে এসে তাদের টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। এবারও আমার ধারণা এই মিটিংটা কবে হবে আমি জানি না, কিন্তু এই মিটিংটা হলে সেরকমই একটা কোনো মানে ঘোষণা আসতে পারে, কিংবা এরকমই একটা কোনো রোড ম্যাপ আমরা জানতে পারতে পারি 2027 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। এবং সেখানে বিরাট কোহলি থাকবে বলে আমার মনে হয়। রোহিত শর্মা থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারেন, কিন্তু বিরাট কোহলি হয়তো বা থাকবেন। এবং যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই না থাকেন, তাতেও কিছু আসা যায় না বলে আমার মনে হয়। যদি লাকটা, সেটা তাদের কন্ট্রোলে না, লাকটা যদি তাদের সঙ্গে থাকে, ভারত এই টপ 2, 3, 4 এর মধ্যেই থাকবে। কেননা বারবারই বলছি, তাদের ক্রিকেটের স্ট্রাকচারটা আসলে এতটাই স্ট্রং হয়েছে এবং তাদের কালচারটা এতটাই ধারাবাহিক হয়েছে এবং এতটাই বিস্তৃতি ঘটেছে, যে কারণে তারা আসলে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে। এবং আইপিএল তাদেরকে সাহস জুগিয়েছে, নতুন নতুন প্লেয়ারের উত্থান ঘটাচ্ছে। এবং আপনি দেখেন যে এক এক
টুর্নামেন্টে তারা এক এক ধরনের এক্সপেরিমেন্ট করছে এবং তারা সেটা সফল হচ্ছে। অক্ষর প্যাটেলকে 5 নম্বরে ব্যাটিং জি, এবং চাইলেই আসলে ঘরোয়া ক্রিকেট থেকে যে কোনো একজন ক্রিকেটারকে তারা পিক করছে এবং সে যাকেই পিক করছে তারাই আসলে একটা ইন্টারন্যাশনাল লেভেলের পারফরমেন্স দেখাতে পারছে, অর্থাৎ তাদের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচারটাও আসলে ওই রকম স্ট্রং। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে জামান রাজু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে, ভারতের ক্রিকেটের বর্তমান অবস্থান নিয়ে, সামনের দিনগুলোতে ক্রিকেটে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে, ভারতীয় দলে কি পরিবর্তন আসতে যাচ্ছে, বাংলাদেশ দল সেই পরিবর্তনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত।